কিরে নাতিপুতিরা সব ভালো আছিস তো? আজকে তোদের একটা খুব জমজমাটি ভূতের গল্প বলবো। বাইরে দেখ কেমন বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কেমন গা ছমছমে রাত। সব এখানে বসে পড় গায়ে গা লাগিয়ে, তোদের সবাইকে একটা ভূতের গল্প কইব। আজকে যে গল্পটা তোদের বলবো সেটা একটা আদালতের ফাঁসির গল্প। গল্পটার নাম অঘোষিত ফাঁসি। আদালতের বিচারপতি ফণীভূষণ পাকড়াশি। সেই ফণীভূষণ পাকড়াশি আদালত চত্বরে রায় দিলেন, আসামির সাজার রায় দিলেন। আদালত চত্বর থমথম করছে, কি রায় হবে? বিচারপতি ছেলেটির ফাঁসির আদেশ দিলেন। অর্ডার সই করার পর পেনের নিবটি ভেঙে দিলেন, ভেঙে দিয়ে শুদ্ধ হলেন উনি। আর পেনটাও, নিবটি ভেঙায় মৃত্যুদণ্ড লেখা যে পেন, সেটা ভেঙে গিয়ার পরে তারপরে পেনটাও শুদ্ধ হলো, মানে পেনটাও মরে গেল, পেনের কোনো আর অস্তিত্ব রইল না। কিন্তু মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে লাগলো ফণীভূষণ পাকড়াশির। কলকাতা হাইকোর্টে অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন বিচারপতি ফণীভূষণ বাবু। তিনটে ফাঁসির রায় দিয়েছেন, কিন্তু প্রত্যেকবার ফাঁসির রায় দেওয়ার পরেই এক অপরাধ বোধে ভুগেছেন। কেন কে জানে। এবারে যে ছেলেটির ফাঁসির রায় দিলেন তার নাম দেবকুমার বণিক। ছেলেটি ভালো ঘরের ছেলে, শিক্ষিত, ইঞ্জিনিয়ার, কিন্তু কি জঘন্য অপরাধে দোষী। হ্যাঁ, নিজের বান্ধবীকে শারীরিক অত্যাচার করে, খুন করে, তার শরীরের টুকরোগুলো ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলেছে। কি নৃশংস। এর জন্য আবার অপরাধ বোধ কিসের? যা করেছি ঠিক করেছি, নিজের মনেই বিড়বিড় করলেন ফণীভূষণ বাবু। যাই হোক, আগামী 28শে এপ্রিল ভোরবেলা ফাঁসির দিন ঠিক হলো। এবার যে অর্ডার দিয়েছেন তার 3টে খসড়া তৈরি হলো। একটা অপরাধীর পরিবারের কাছে যাবে, একটা অপরাধীর কাছে যাবে, আর একটা যে জল্লাদ ফাঁসি দেবে সেই পবন জল্লাদের কাছে যাবে। তারপরে বলছি কি হলো, দাঁড়া। যথা সময়ে আলিপুর জেলে তো ফাঁসি হয়ে গেল দেবকুমারের। ম্যাজিস্ট্রেট সুশান্ত তরফদার উপস্থিত ছিল সেখানে। খবরের কাগজে চোখ বুলিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন ফণীভূষণ বাবু। সুশান্ত আসবে বিকেলবেলায়, কিছু কাগজে সই সাবুত করতে হবে, তো যা যা কাজ আজ শেষ করে ফেলবেন সেটাই মনে মনে ঠিক করে নিলেন ফণীভূষণ বাবু। বিকেল 4টে নাগাদ আদালতের কাজকর্ম সেরে একটু ফ্রি হলেন, হয়ে নিজের ঘরে গিয়ে বসলেন ফণীভূষণ বাবু। একটু পরে সুশান্ত তরফদার এলো। সব নির্বিঘ্নে হয়ে গেছে তো সুশান্ত? হ্যাঁ স্যার, 10 মিনিটের মধ্যে সব শেষ, কিন্তু ছেলেটার আচরণ বড় অদ্ভুত। মাথায় কালো কাপড় ঢাকার আগে পর্যন্ত এক অদ্ভুত রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে হাড় হিম করা দৃষ্টি দেখে আমার গা শিরশির করছিল। কোনো অপরাধ বোধ নেই, কেমন খুনির নজর।
দেখলে গা ছমছম করে ওঠে একদম। ফণিভূষণ বাবু সব শুনলেন, শুনে বললেন, তা যাই বলো সুশান্ত, আমার কি মনে হয় জানো, খুনির প্রাণ নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। সে খুনি হোক আর যাই হোক, কারোর প্রাণ নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, অধিকারও নেই আমাদের সেই। সুশান্তবাবু চুপ করে শুনলেন। এই সব আলাপচারিতার মধ্যে শৈশব সব কাজকর্ম শেষ হয়ে গেল। সঙ্গে চাটাও খেলেন সবাই, দুজনে বসে বসে অনেক কথাবার্তা বললেন। হঠাৎ ফণিভূষণ বাবুর ফোনটা বেজে উঠল। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বিশ্বরূপের? অ্যাক্সিডেন্ট? আসছি, এক্ষুনি আসছি। সুশান্ত, আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই আলিপুর সেন্ট্রাল জেলের রাস্তাতেই। উফ, কি যে হলো! সুশান্ত সব শুনে বললে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার সঙ্গে, চলুন আমিও আসছি। চলুন চলুন, এক্ষুনি গাড়িতে উঠি, আমরা এক্ষুনি পৌঁছে যাব। দুজনে পড়ি কি মরি করে করিডোর দিয়ে ছুটতে শুরু করলেন গাড়িতে উঠবেন বলে। সুশান্তবাবুর চোখ ছলছল করছে, হাত পা কাঁপছে। তখন তিনি বিচারক নন, তখন তিনি একজন বাবা। করিডোর দিয়ে ছুটছেন দুজনে। হঠাৎ কি হলো, করিডোরের সমস্ত আলো নিভে গেল। ঘুটঘুট করছে অন্ধকার করিডোর। সুশান্ত, এ কি হলো? এমন তো কোনোদিন হয় না। সুশান্ত অবাক, এত অন্ধকার, কেউ কাউকে দেখতেই পাচ্ছে না। দারোয়ান ফটিকের নাম ধরে চেঁচাতে শুরু করলো। ফটিক যতক্ষণে আলো নিয়ে এলো, সেই আলোয় সুশান্তবাবু আর ফণিবাবু দেখেন যে তারা দোতলার গ্রিলবিহীন জানলার কাছে দুজনে দাঁড়িয়ে আছেন, যে জানলায় কোনো গরাদি নেই, আর এক পায়ে গলে নিচে পড়ে যাবেন। আর আদালতের এই চত্বর তালা দেওয়া, সেখানে কেউ পৌঁছতে পারে না। তারা ওখানে গেলেন কি করে? আর ফটিক তো নিচে থেকে আলো ধরে চিৎকার করছে যে আপনারা গেলেন কি করে স্যার ওখানে? আর একটু পা বাড়ালেই তো নিচে পড়ে যাবেন, ও তো তালা বন্ধ, মেরামতির কাজ চলছে। দুজনে হতবাক, কিন্তু সেই সব ভাবনা চিন্তা আর মাথায় আসছেই না। তখন ছেলের চিন্তা। দুজনে মিলে আবার দৌড়লেন গাড়ির দিকে। দুজনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গাড়িতে উঠলেন। ড্রাইভার মকবুল দরজা খুলে দিল। কিন্তু দুজনেই জানেন না যে অ্যাক্সিডেন্টটা ঠিক কোথায় হয়েছে। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চলছে, কিন্তু এ কি, গাড়ি কোথায় যাচ্ছে সুশান্ত? এ তো জেলের ভেতরে ঢুকছে। মকবুল, মকবুল, আরে মেন রাস্তায় চলো, ওখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে মকবুল, তোমার কানে যাচ্ছে না কথাগুলো? গাড়ি ততক্ষণে ফাঁসির মঞ্চের সামনে, আজ যেখানে সকালবেলায় দেবকুমারের ফাঁসি হলো, সেখানে এসে গাড়ি দাঁড়াল। সুশান্ত একটু থতমত খেয়ে ফণিবাবুকে বললেন, স্যার যে নাম্বার থেকে আপনার কাছে ফোন এসেছিল সেই নাম্বারে একবার ফোন করুন তো। আমি পাচ্ছি না সুশান্ত, আমার মাথা কাজ করছে না, তুমি ফোন করো। সুশান্ত ফোন নিয়ে ফোন করলো সেই নাম্বারে। যতবার সেই নম্বরে ফোন হচ্ছে, ওদিক থেকে একটাই আওয়াজ আসছে, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। বোঝো কাণ্ড।
সুশান্ত গম্ভীর হয়ে ড্রাইভার মকবুলকে তখন বলল, মকবুল, তোমার মতলবটা কি? এখানে গাড়ি এনে দাঁড় করালে যে? বলতেই মকবুল পিছন ফিরে তাকালো। সুশান্তর বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। এটা কে? এ কার দৃষ্টি? এ তো সেই দেবকুমারের খনির দৃষ্টি। ফণিবাবুরও বুকের ভেতরটা ঠান্ডা স্রোত বয়ে গেল, ছমছম করে উঠল। মকবুল গাড়ি থেকে নামলো, নেমে দরজা খুলে বলল, বাইরে আসুন, চলুন এবার। এই গলাটাও তো দেবকুমারের। দুজনে মকবুলের পেছন পেছন চলতে শুরু করলো। হঠাৎ যখন সম্বিত ফিরে পেল, দুজনের যখন হুঁশ এলো, তখন তারা দেখলো তারা ফাঁসি কাঠের ওই পাটাতনের উপর দাঁড়িয়ে আছে, যেখানে আসামির ফাঁসি দেওয়ার জন্য দাঁড় করানো হয়। ওরা বুঝতে পারলো না এখানে এলো কি করে। চারদিক ঘুটঘুটে অন্ধকার, পাশে কারা ফিসফিস করে কথা বলছে, গোঙানির আওয়াজ আসছে। হঠাৎ ফাঁসি কাঠের পাটাতনটা সরে গেল। সরে যেতেই দুজনে চিৎকার করে উঠে অন্ধকার অতলে তলিয়ে গেল। তারপর বলছি। পরের দিন সকাল হলো। জেলের কাজকর্ম শুরু করার পর পবন জল্লাদ সেখানে এসে প্রথম দেখলো যে পাটাতনের নিচে অন্ধকার গর্তে দুটো ডেড বডি পড়ে আছে। ডেড বডিটা কার? দুটো ডেড বডি। সঙ্গে সঙ্গে চেঁচামেচি করতে লোকজন এলো, সেই ডেড বডিকে ওপরে তোলা হলো। দেখা গেল ডেড বডি সুশান্ত তরফদার আর বিচারক ফণিভূষণ পাকড়াশির। এবং দুজনেরই মৃত্যু হয়েছে ঘাড় ভেঙে যাওয়ার ফলে। এটা কি করে সম্ভব? তারা কি করে ওই মৃত্যুকূপের মধ্যে এসে পড়লো কেউ বুঝতে পারলো না। সবাই একদম বাকরুদ্ধ, কারোর মুখ দিয়ে কথা বেরোয় না, এটা হলো কি করে? যাই হোক, সুশান্ত তরফদারের পরিবারের থেকে তার ছেলে সুমিত এসে তার মৃতদেহ নিয়ে গেল, এবং ফণিভূষণের ছেলে বিশ্বরূপ এসে তার মৃতদেহ, বাবার মৃতদেহ নিয়ে চলে গেল। কিন্তু এই জোড়া মৃত্যুর রহস্য আজও কিন্তু কেউ সমাধান করতে পারেনি। আজও সে রহস্যই রয়ে গেছে। কিরে, ভালো লাগলো তো সবার?